আমৃত্যু অনশনের ডাক দিয়েছি। আমি নিজে অনশনে বসেছি গত 5ই ফেব্রুয়ারি। 8 দফা দাবির বাস্তবায়ন করতে হবেই, আজ না হয় কাল। আমি দেখে যেতে পারবো কিনা আমি জানি না। একজন সুস্মিতা মারা গেলে হাজার হাজার সুস্মিতা এগিয়ে আসবে, এইটুকু আমি বিশ্বাস করি। সংখ্যালঘু অধিকার আন্দোলনে আমার 8 দফা দাবি নিয়ে আমাদের এখানে এক আপু অনশনে বসছে, সুস্মিতা কর। তো আমরা আপুর কাছ থেকে জিজ্ঞাসা করব যে এই যে সে আমৃত্যু অন্বেষণে কর্মসূচিটা, এটার আসলে পুরো বিস্তারিত তার কাছ থেকে জানতে চাই। শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলন গত 9ই আগস্ট থেকে শাহবাগে আমরা 8 দফা দাবি নিয়ে কর্মসূচি শুরু করেছিলাম। শাহবাগের মোড় থেকে হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আমরা 8 দফা দাবি পেশ করি এবং পরবর্তীতে 13ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ছাত্র উপদেষ্টা যারা আছেন নাহিদ ইসলাম স্যার এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্যারের সাথে আমাদের একটি বৈঠক হয় আমাদের 6 জন শিক্ষার্থী প্রতিনিধিদের। সেখানে আমিও উপস্থিত ছিলাম। ওনারা আমাদের 8 দফা দাবিকে যৌক্তিক বলেন এবং ওনারা আমাদের কাছে কিছুটা সময় চান। ওনারা বলেন ওনারা কাজ করতে আগ্রহী, কিন্তু এখন পর্যন্ত ওনাদেরকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। সে কারণে 6 মাস হয়ে গেছে আমাদের আন্দোলন হয়েছে আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছে। এখন পর্যন্ত একটা দাবিরও কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি। সেই কারণেই সংখ্যালঘু সম্প্রদায় তো তাদের নেতৃত্বটা তাদের ঘরের ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছিল যে তোমরা যেভাবে রাখবো আমরা সেভাবেই থাকবো। তো সেই শিক্ষার্থীদের উপরই দায়িত্বটা পড়ে যে তারা সংখ্যালঘু সম্প্রদায়কে উত্তর দিতে হবে যে তারা যে আন্দোলনগুলো তার ফলাফল কী। বরং দেখা যাচ্ছে আন্দোলনের পর থেকে আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের প্রতিনিধিদের উপর, তরুণ সমাজের অনেকের উপর মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, যার কারণে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি যে আমাদের আন্দোলনের ফলাফলটা তো পজিটিভের থেকে আরও নেগেটিভ দিকে যাচ্ছে। তো সেই কারণে আমরা প্রশ্ন রাখছি যে 6 মাস হতে চললো, আর কবে বা আদৌ কি হবে। তো সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে আমি এই প্রশ্নটা করার জন্যই আমৃত্যু অনশনের ডাক দিয়েছি। আমি নিজে অনশনে বসেছি গত 5ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আজকে পর্যন্ত। এখন পর্যন্ত নির্জলা উপবাস বলা যায় আমরণ অন্বেষণ করছি, কারণ সংখ্যালঘু সম্প্রদায়কে খালি হাতে শূন্য হাতে ফেরত যাওয়ার থেকে, ঘরে ফেরার থেকে আমার মৃতদেহ ফেরত যাওয়া আমার কাছে অতি সম্মানের মনে হবে। এটা আমার কাছে গর্বের হবে যে আমি আমার মাইনরিটি পিপলের জন্য কিছু করতে গিয়ে তারপর ব্যর্থ হয়ে বাড়ি ফিরছি না, নিজেকে বিলিয়ে দিয়ে বাড়ি ফিরছি। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রশ্নটাই রাখি যে আর কবে, কিভাবে, আদৌ কি হবে, নাকি বিগত 53 বছরের মতো সকল সরকারের মতো আপনারা আমাদের সাথে বৈষম্যই করে যাবেন। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু এই সরকার গঠন হচ্ছে না, তাহলে বলতে হবে বৈষম্যকারীদের দ্বারা এই সরকার পরিচালিত হচ্ছে। এইটাই হচ্ছে কথা আমাদের, যে আমাদের 8 দফা দাবির দৃশ্যমান কিছু পদক্ষেপ বাস্তবায়ন না দেখা পর্যন্ত আমি অনশন ভাঙবো না। আমাকে অলরেডি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল। আমি বলে দিয়েছি যে ওনাদের সাথে আমরা অনেকবার দীর্ঘদিন আলোচনা সমালোচনা অনেক কিছু করেছি, কিন্তু কখনোই কোনো কিছুতে কাজ হয় নাই। সেই কারণে এখন থেকে যখন আমরা কোনো সদুত্তর দেখতে পাবো, কাজ হতে দেখবো, তখনই আমি অনশন ভাঙবো, এর আগে আমি অনশন ভাঙবো না। আচ্ছা, আমি কয়েকটা বিষয় জানতে চাই। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনি যে 8 দফা দাবি নিয়ে এই অন্বেষণে এখানে বসছেন, হ্যাঁ, আপনার সাথে আর কেউ কেন নাই, বা সংখ্যালঘুদের জন্য আপনি কেন এখানে আসছেন? 9ই আগস্ট আন্দোলনটা শিক্ষার্থীদের হাত ধরে শুরু হয়। 5ই ফেব্রুয়ারি থেকে আমার অনশন শুরু হয়। আর 9 আগস্ট যখন আন্দোলনটা শুরু হয় প্রথম, আপনারা হয়তো বা চট্টগ্রামের সমাবেশ দেখেছেন বা রংপুরের সমাবেশ দেখেছেন, সেটা পুণ্ডরিক ধামের নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়তো বা সমাবেশটা করেছেন, কিন্তু মূলত সংখ্যালঘু অধিকার আন্দোলন বা 8 দফার যাত্রা শুরু হয় শিক্ষার্থী সমাজ থেকে। এবং 9 আগস্টে শাহবাগের মোড়ে শিক্ষার্থী সমাজের নেতৃত্বে আমি ছিলাম। তো সেই কারণে এটা আমার দায়িত্ব পড়েছিল যে 8 দফা কেন্দ্রিক এত ঘটনা ঘটেছে, সেই 8 দফার ফলাফল কি সেটা সাধারণ মানুষকে দেখানো। সে কারণে আমার এটা একক সিদ্ধান্ত যে উত্তর আমি নিয়ে ফিরবো।
সেই কারণে আমি অনশনে বসেছি। আর আমার সাথে ওরা অনেকেই যুক্ত হয়েছে পরবর্তীতে, প্লাস বিভিন্ন সংগঠন আমার সাথে এসে দেখা করেছে, আমাকে সাধুবাদ জানাইছে। আমার বিশ্বাস যে ৮ দফা দাবির বাস্তবায়ন করতে হবেই, আজ না হয় কাল এটার আমি দেখে যেতে পারবো কিনা আমি জানি না, বাট ৮ দফা দাবির বাস্তবায়ন হবে। কারণ একজন সুস্মিতা মারা গেলে হাজার হাজার সুস্মিতা এগিয়ে আসবে, এইটুকু আমি বিশ্বাস করি। কারণ মানুষ জাগৃত হচ্ছে, মানুষ এখন জানে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। বৈষম্য বিরোধী আন্দোলনেই আমরা জুলাই বিপ্লবে দেখেছি সেই ঘটনা। তো সেই কারণে এইটুকু আমার বিশ্বাস আছে যে ৯ই আগস্টে আমাদের শিক্ষার্থীদের হাত ধরে বা শিক্ষার্থীদের মধ্যে থেকে আমি যে নেতৃত্ব দিয়েছিলাম, সেই নেতৃত্ব দিয়ে যে ৮ দফা দাবির মানে যাত্রা শুরু হয়েছিল তা থেমে যাবার না। আপনি আজ এই অন্বেষণে এখানে কতদিন ধরে? আমি ৫ই ফেব্রুয়ারি থেকে আজকে ৮ই ফেব্রুয়ারিতে ৮০ ঘন্টা হয়ে যাচ্ছে। ৮০ ঘন্টা ধরে আপনি এখানে অন্বেষণ করছেন। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি এইখানে অন্বেষণ না করে আপনি তো এই প্রধান উপদেষ্টার ওইখানেও যেতে পারতেন, বা আপনারা যারা আছেন আপনাদের সাথে সহকর্মী যারা আছিল তাদেরকে নিয়ে আপনি যেতে পারতেন। আপনার কাছে কি মনে হয় যে আপনি যে এইখানে অন্বেষণ করছেন, এইখানে বসে আপনার যেই ৮ দফা দাবি সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন? প্রথমত আমরা আন্দোলন করেছিলাম অগাস্টে সেপ্টেম্বরে বিভিন্ন জেলাতে, কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে না ট্যাগ দেওয়া সহজ। কখনো সেটা আওয়ামী লীগের ট্যাগ হয়, কখনো সেটা ভারতীয় এজেন্টের ট্যাগ হয়। আমি না সেই ট্যাগের লিস্টে আরেকটা ট্যাগ অ্যাড করতে চাই নাই, সেটা হচ্ছে জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী। তো সেই ট্যাগটা যুক্ত করব না বলেই আমি একটা মানে আন্দোলনের ডাক দেইনি, আমি অহিংস একটা কর্মসূচি করেছি। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আমি ওইদিকে গেলাম না কেন, ওইদিকে গেলে সাধারণ মানুষ বা হচ্ছে মাননীয় সরকার থেকে আমাকে আলোচনার জন্য ডাকা হতো। আমি আলোচনায় যেতে চাচ্ছি না, কারণ আমরা অনেকবার আলোচনায় গিয়েছি। আলোচনায় যাওয়ার কারণে আমি নিজেদের মানুষের থেকেই অনেক সমালোচিতও হয়েছে যে আপনি যে এত আলোচনা করলেন লাভটা কি হলো। আসলেই কোনো লাভ হয়নি, তো তাহলে কি আলোচনা করব? আমি একটা জিনিস আমি আলোচনা করতেছি, যদি কোনো লাভ না হয় আমি সেই আলোচনা বারবার করে লাভটা কি? অনেক লাভ। হ্যাঁ, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে 13ই আগস্ট আলোচনায় বসেছি। বিভিন্ন পূজা মণ্ডপে নাহিদ ইসলাম স্যারের সাথে আমিও গিয়েছিলাম, ভিকটিম স্পটগুলোতে গিয়েছিলাম। আমরা ওনাদেরকে তালিকা পর্যন্ত দিয়েছি মাহফুজ স্যারের কাছে, যে হচ্ছে উত্তরবঙ্গেরই শুধুমাত্র একটা একাংশ আমরা তালিকা দিয়েছিলাম যে এগুলো আমরা নিজেরা ভেরিফাই করেছি যে এগুলা এই সকল জায়গায় হামলা হয়েছে। তো সেই কারণে আমাদের এই জায়গাটাতেই খুব যে বৈষম্য বিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, উপদেষ্টা মণ্ডলী তাদের সাথে বারংবার আলোচনা করলেও আমরা কিন্তু কোনো সমাধান আনতে পারিনি। তো এই কারণেই আমাদের আমার এই স্টেপ। সুস্মিতা কর ইনি সংখ্যালঘুদেরকে নিয়ে ওনার একটা অনশন ৮ দফা দাবি নিয়ে প্রায় ৮০ ঘন্টা ধরে সে এখন পর্যন্ত অনশনে আছে। উনি বর্তমান মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের সাথে ওনার দেখা হয়েছিল। তো ওনার বক্তব্য অনুযায়ী উনি এখন পর্যন্ত সেটার কোনো ফলাফল পায়নি। এই ফলাফল না পাওয়ার কারণে এখন অবধি পর্যন্ত সে এখানে অন্বেষণে বসে আছে। তার অবস্থানটা হচ্ছে যে ঢাকা কালী মন্দিরের সামনে আর কি।